আচ্ছা, হ্যালো হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। সবাই স্লাইড দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, তাহলে আজকের ক্লাস শুরু করছি। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কোষের কয়েকটা অঙ্গাণু পড়াবো। অঙ্গাণুগুলো হলো একটা মাইটোকন্ড্রিয়া, আরেকটা অঙ্গাণু হবে গোলজি বস্তু, আর আরেকটা হবে রাইবোজোম। আমরা প্রথমেই যাই হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো দ্বিস্তরী পর্দাবেষ্টিত যেসব অঙ্গাণুতে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইত্যাদি ঘটে থাকে এবং কোষের প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয়, সেসব অঙ্গাণুকে মাইটোকন্ড্রিয়া বলে। আমরা এখানে কি বললাম? কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো দ্বিস্তরী পর্দাবেষ্টিত যেসব অঙ্গাণুতে ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ইত্যাদি ঘটে থাকে এবং কোষের প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয়, সেসব অঙ্গাণুকে মাইটোকন্ড্রিয়া বলে। একে পাওয়ার হাউস বলে বা শক্তিঘর বলে। কেন বলা হয়? কারণ কোষের যাবতীয় যৌগিক কাজের শক্তি সরবরাহ করে বলে মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয়। আমরা একটু আগে দেখেছি যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে কিন্তু সবার শোষণের কতগুলো চক্র হয়, যেমন ক্রেবস চক্র, ফ্যাটি অ্যাসিড চক্র, ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই চক্রগুলোর মাধ্যমেই মূলত এটিপি বা অন্যান্য রাসায়নিক শক্তি উৎপন্ন হয়। এই জন্য একে পাওয়ার হাউস বলা হচ্ছে। কোষের মোট আয়তনের প্রায় 20 ভাগ হলো মাইটোকন্ড্রিয়া। আমরা কি জানি যে একটা কোষে কতগুলো মাইটোকন্ড্রিয়া থাকে? কারো জানা আছে? একটা কোষে কতগুলো মাইটোকন্ড্রিয়া থাকে? না স্যার। একটা কোষে প্রায় 300 থেকে 400টা মাইটোকন্ড্রিয়া থাকে। তো জয়টা মাইটোকন্ড্রিয়া থাক, হ্যাঁ, কোষের মোট আয়তনের 20 ভাগ হলো মাইটোকন্ড্রিয়া। সব মাইটোকন্ড্রিয়াকে যদি একসাথে করি তাহলে একটা কোষের 20 ভাগ জায়গা দখল করবে মাইটোকন্ড্রিয়া। আবিষ্কার ও নামকরণ। বিজ্ঞানী কলিকার 1850 সালে পতঙ্গের পেশিকোষে প্রথম এই অঙ্গাণুর উপস্থিতি আবিষ্কার করেন। তাহলে আবিষ্কারক হলো কলিকার। আর কার্ল বেন্ডা এই অঙ্গাণুগুলোকে মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। তোমরা কার্ল বেন্ডার নাম শুনেছো, উনি হলো নামকরক, আর আবিষ্কারক হলো কলিকার। সংখ্যা ও বিস্তৃতি। প্রতি কোষে এক থেকে একাধিক হতে পারে এবং গড়ে প্রতি কোষে 300 থেকে 400টি মাইটোকন্ড্রিয়া থাকে। একটু আগে আমি তোমাকে বললাম তোমাদের কয়টা মাইটোকন্ড্রিয়া থাকতে পারে সেটা বললাম। যকৃত কোষে 1000 বা ততোধিক থাকে, অ্যামিবাতে আরো বেশি থাকে। তাহলে আমাদের যকৃত কোষে আমাদের যে যকৃত আছে, হ্যাঁ, একে বলা হয় অর্গানিক ল্যাবরেটরি বা জৈব রসায়নাগার। এখানে অনেক ধরনের বিপাকীয় কাজ সম্পন্ন হয়, এই জন্য এখানে অনেক শক্তির প্রয়োজন। এই জন্য যকৃত কোষে প্রত্যেকটা কোষেই 1000 বা তার চেয়েও বেশি মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। আর অ্যামিবা হলো একটা এককোষী প্রাণী। তো এককোষী প্রাণী যারা বা উদ্ভিদ যারা, তাদের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া বেশি থাকতে পারে। আদিকোষ ও স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকায় মাইটোকন্ড্রিয়া থাকে না। আমরা আদিকোষ বলেছিলাম ব্যাকটেরিয়াকে। ব্যাকটেরিয়াতে তো মাইটোকন্ড্রিয়া থাকবেই না। ব্যাকটেরিয়াতে এক ধরনের অঙ্গাণু থাকে, সে অঙ্গাণুটা হলো রাইবোজোম। রাইবোজোম ছাড়া ব্যাকটেরিয়া বা আদিকোষে কোনো অঙ্গাণু থাকে না। কাজেই আদিকোষে মাইটোকন্ড্রিয়া থাকার কোনো প্রশ্নই আসে না। আর স্তন্যপায়ী প্রাণীদের কোষে অনেক অঙ্গাণুই থাকে, মাইটোকন্ড্রিয়া সহ অনেক অঙ্গাণুই থাকে। কিন্তু মানুষের যে লোহিত রক্তকণিকা বা স্তন্যপায়ী প্রাণীদের যে লোহিত রক্তকণিকা, তাদের কণিকায় মাইটোকন্ড্রিয়া থাকবে না। উৎপত্তি।
কোষ বিভাজনের সময় কোষে বিদ্যমান মাইটোকন্ড্রিয়া বিভাজিত হয়ে নতুন মাইটোকন্ড্রিয়া সৃষ্টি করে। তাহলে এর কারণটা হলো কি? এর কারণটা হলো যে আমরা জানি মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে ডিএনএ, আর এই ডিএনএ থাকার কারণে মাইটোকন্ড্রিয়া যদি একটা থাকে, ওই ডিএনএ থাকার কারণে মাইটোকন্ড্রিয়াতে ডিএনএ থাকার কারণে সে আরেকটা মাইটোকন্ড্রিয়া তৈরি করে ফেলতে পারে। তাহলে ডিএনএ মূলত কারণ যে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া একটা থেকে দুইটা হওয়ার পিছনে কারণ। আকৃতি ও আয়তন। মাইটোকন্ড্রিয়ার আকৃতি বিভিন্ন ধরনের হয়, গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে, দণ্ডাকার, সূত্রাকার, কুণ্ডলী আকার হতে পারে। মাইটোকন্ড্রিয়ার দৈর্ঘ্য সাধারণত 0.3 মাইক্রন হতে 40 মাইক্রন হয়ে থাকে। এবার আমরা আসি মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। সবাই ছবিতে দেখো, বাইরের লেয়ারটা হলো বহিঃঝিল্লি। এখানে কিন্তু এটা কিন্তু মসৃণ। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। ছবি আসছে মানে পড়ান তার অনেকক্ষণ পর ছবি আসে। এবার ঠিক আছে? ছবি দেখতে পাচ্ছ? এখনো আসে নাই। আসে নাই? মানে এখনো যেটা পড়ানো শুরু করছেন ওইটা আসে না এখনো। এখনো আসে নাই? না স্যার, এখন ওই মাইটোকন্ড্রিয়ার সংখ্যা ও বিস্তৃতি ওইটাই আছে। ওটাই আছে এখনো, কিন্তু আমি তো চেঞ্জ করেছি। স্যার আমারটাই আসছে। তাহলে তোমার আমারটাই তো আসছে। হ্যাঁ আমারটাই আসছে। হ্যাঁ, তাহলে যার হ্যাঁ আসছে স্যার, না এখন আসছে। তার ডিভাইসে প্রবলেম হতে পারে। ঠিক আছে, স্যার, তার এখন ডিভাইসে প্রবলেম হতে পারে। ঠিক আছে, এখন কি দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, এখানে আমি মাইটোকন্ড্রিয়ার একটা ছবি, আঁকানো ছবি দেখানো হয়েছে, হাতে আঁকা ছবি। তো বাইরের যে লেয়ারটা সেটা হলো বহিঃঝিল্লি। এখানে কিন্তু কোনো ভাঁজ নাই, এটা মসৃণ। আর ভেতরে যে লেয়ারটা আছে এটা হলো অন্তঃঝিল্লি, এখানে কিন্তু ভাঁজ আছে। তো এই ভাঁজগুলোর নাম হলো কি? এক বচন হলে ক্রিস্টা, আর একাধিক ভাঁজ যদি হয় আঙ্গুলের মতো সেটাকে বলবো ক্রিস্টি। তারপরে দুই ঝিল্লির মাঝখানে প্রকোষ্ঠ হলো বহিঃপ্রকোষ্ঠ, আর এই অন্তঃঝিল্লি দ্বারা আবৃত যে প্রকোষ্ঠ সেটা হলো অন্তঃপ্রকোষ্ঠ। অন্তঃপ্রকোষ্ঠে যে তরল থাকবে তাই সেটা হলো ম্যাট্রিক্স, এটা হলো ডিএনএ। আর এই ক্রিস্টার গায়ে যে একটা সবৃন্ত গোলাকার বস্তু রয়েছে এটা হলো এটিপি সিনথেস, আর সবুজ দানা এগুলো হলো রাইবোসোম। তো এখন আমরা আসি আবরণী। প্রতিটি মাইটোকন্ড্রিয় আমরা এক বছর যখন বলবো, একটা যখন বোঝাবো তখন বলবো মাইটোকন্ড্রিয়ন, আর একাধিক বোঝালে মাইটোকন্ড্রিয়া বলবো। তাহলে প্রতিটি মাইটোকন্ড্রিয়ন লিপোপ্রোটিন বাইলেয়ারের দুটি মেমব্রেন নিয়ে গঠিত। আমরা দেখলাম বাইরের মেমব্রেনটি খাঁজবিহীন, মূলত ভেতরের অংশগুলোকে রক্ষা করাই এর কাজ। আর বাইরের মেমব্রেন ভেদ করে বিভিন্ন ক্ষুদ্র অণু এবং আয়ন ভেতরে প্রবেশ করতে পারে, আবার বের হয়ে যেতে পারে। এতে কিছু ট্রান্সপোর্ট প্রোটিন থাকে যা প্রয়োজনে সক্রিয় ট্রান্সপোর্টে সহায়তা করে। এতে কোনো ইটিসি, এটিপি সিনথেস, এনজাইম ইত্যাদি থাকে না। তাহলে বহিঃঝিল্লিতে কোনো এনজাইম বা এটিপি সিনথেস এনজাইম বা ইলেকট্রন ট্রান্সপোর্ট যে চেন, এগুলো কিছুই থাকবে না। এর কাজ মূলত রক্ষণাত্মক। দুটি আবরণীর মধ্যে ব্যবধান 6 থেকে 8 ন্যানোমিটার হয়ে থাকে। এবার আসছি আমরা প্রকোষ্ঠ। আমরা অলরেডি দেখেছি দুইটা প্রকোষ্ঠ আছে, একটা হলো বহিঃপ্রকোষ্ঠ আর একটা হলো অন্তঃপ্রকোষ্ঠ। দুই মেমব্রেনের মাঝখানে ফাঁকা স্থান যা কোএনজাইম এ সমৃদ্ধ তরলে পূর্ণ, এটা হলো বহিঃস্থ প্রকোষ্ঠ। আর ভিতরের প্রকোষ্ঠ সেটা হলো ভিতরের মেমব্রেন দিয়ে আবদ্ধ কেন্দ্রীয় অঞ্চল যা জেলির ন্যায় ধাত্র বা ম্যাট্রিক্স দ্বারা পূর্ণ থাকে। এবার আসছি আমরা একটা, এখানে ডান সাইডে দেখো সবার ছবিতে, এটা কিন্তু একটা ক্রিস্টাল ছবি দেওয়া হয়েছে, এবং এই একটা ক্রিস্টাতে এখানে আমরা গোলাপি বর্ণের যে অংশ সেটা হলো এটিপি সিনথেস। আর এই যে একটা নীল, তারপর হলো একটা হলো তোমার হলো ম্যাজেন্টা, আর মাঝখানে হলো অনেকটা হলুদ। এগুলোকে একসাথে আমরা বলবো ইলেকট্রন ট্রান্সপোর্ট চ্যানেল। এটাকে ইটিসি, সংক্ষেপে ইটিসি বলা হয়। তো এখন আমরা আসবো ক্রিস্টি বা প্রবর্ধক। অন্তঃপর্দাটি নির্দিষ্ট ব্যবধানে ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙ্গুলের মতো প্রবর্ধক সৃষ্টি করে, এদেরকে ক্রিস্টি বলে, এক বচনে ক্রিস্টা। আমরা এখানে যে ছবিটা আঁকাইছি এই ছবিটা কিন্তু একটা, তাহলে এটা হবে ক্রিস্টা। এতে এটিপি সিনথেস এনজাইম, ইটিএস মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, আর ইটিসি মানে হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকে। তাহলে আমরা দেখতেই পাচ্ছি এই যে এখানে ক্রিস্টাতে কয়টা আমরা এটিপি সিনথেস দেখতে পাচ্ছি, এখানে খেয়াল করো কয়টা দেখতে পাচ্ছি ছবিতে।
এটিপি সিনথেস এখানে কয়টা দেওয়া আছে? দুইটা। হ্যাঁ, উপরে একটা নিচে একটা। তাহলে ক্রিস্টির মধ্যবর্তী ফাঁকা স্থানকে অন্তঃক্রিস্টি ফাঁকা স্থান বলে, যা বহিঃপ্রকোষ্ঠের সাথে সংযুক্ত। আর এটা একটা রঙিন ছবি। এখানে আমরা বলতেছি এই যে আমরা ক্রিস্টার গায়ে আমরা বলেছিলাম এটিপি সিনথেস বা সবিন্দু গোলাকার বস্তু। এই গোলাকার বস্তুর তিনটা অংশ আমরা এখানে লেবেলিং এ দুইটা অংশ দেখাইছি। যেটা গোড়ার অংশ সেটাকে বলা হচ্ছে F0 বা ভিত্তি, আর যেটা অগ্রভাগের অংশ গোলাকার এটাকে বলা হচ্ছে F1 বা মাথা। এই মাথা আর ভিত্তির মাঝখানে যে সংযোগস্থল এটাকে বলা হবে বৃন্ত। এখন আমরা আসবো F0 F1 কণা বা অক্সিজেন। সৃষ্টির বিভিন্ন স্থানে অতি ক্ষুদ্রাকৃতির বৃন্তযুক্ত এটিপি সিনথেস নামক টেনিস র্যাকেট সদৃশ্য কতগুলো দানা থাকে, এদেরকে পূর্বে অক্সিজম বলা হতো। আমরা একটু আগে ছবিতে দেখালাম। তাহলে এগুলো কিন্তু আগে এই সমস্ত সবৃন্ত গোলাকার বস্তুর নাম ছিল অক্সিজম। বর্তমানে এদের নাম কি? এটিপি সিনথেস। আর এই এটিপি সিনথেস বা অক্সিজম যেটাই বলো, তাদের কয়টা অংশ? তিনটা অংশ। আমরা একটু আগে বলেছি অগ্রভাগের একটা অংশ তার নাম হলো মাথা বা F1, আর নিচের দিকে থাকবে হলো F0 বা ভিত্তি, আর দুইটার মাঝে থাকবে বৃন্ত। তাহলে মাথা, বৃন্ত এবং ভিত্তি নিয়ে এক একটা এটিপি সিনথেস বা এক একটা অক্সিজেন গঠিত। এই কারণে বর্তমানে এই দানাগুলো F0 F1 কণা বা F1 কণা নামে পরিচিত। এই দানাগুলো এটিপি সিনথেস রূপে কাজ করে, তাই এরা হলো এটিপি সংশ্লেষের কেন্দ্র। তাহলে কি F0 আর F1 কণা বা অক্সিজেন, হ্যাঁ, এটা কি বুঝেছো সবাই? আমরা যে এই যে এখানে স্যার বোঝালাম, আরেকবার বলেন একটু। আমরা এই যে এখানে সবাই ছবি দেখো যে ক্রিস্টাল গায়ে এই এটিপি সিনথেসিস বা এটিপি সিনথেস বা অক্সিজেন এটা লাগানো থাকে। আমরা এখানে ছবিতে কয়টা অংশ দেখতে পাচ্ছি? গোড়ার অংশটা হলো ভিত্তি, আর অগ্রভাগের অংশটা হলো গোলাকার মাথা। তাহলে মাথা আর ভিত্তির মাঝখানে যে সংযোগস্থল এটা কিন্তু বৃন্ত। তাহলে প্রত্যেকটা অক্সিজেন বা এটিপি সিনথেসের তিনটা অংশ, একটি মাথা, একটি বৃন্ত এবং একটি ভিত্তি। হ্যাঁ, এবং এই কারণে বর্তমানে এই দানাগুলোকে বা এই অক্সিজেন গুলোকে F0 F1 কণা বা F1 কণা নামে পরিচিত। তাহলে এটিপি সিনথেসে কি থাকে? এটিপি সিনথেসে এনজাইম থাকে, আর এরা এটিপি তৈরির কাজ করে থাকে। ঠিক আছে, তাহলে এটিপি সিনথেস আর অক্সিজেন এই জিনিসগুলো কি বুঝলা? হ্যাঁ স্যার, বুঝছি। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বা আমরা সংক্ষেপে বলবো mtDNA। আমরা একটু আগে ছবিতে দেখেছি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে নিজস্ব বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ অণু রয়েছে, যা আদিকোষের ডিএনএ এর অনুরূপ। কারণ আমরা জানি আদিকোষ বা ব্যাকটেরিয়ার যে ডিএনএ, হ্যাঁ, তার মতো এখানেও ডিএনএ বিদ্যমান মাইটোকন্ড্রিয়াতে। ডিএনএ এর উপস্থিতির জন্য মাইটোকন্ড্রিয়া স্বপ্রজননশীল। আমরা একটু আগে উৎপত্তি পড়েছিলাম, সেখানে বলেছিলাম একটা মাইটোকন্ড্রিয়া আরেকটা মাইটোকন্ড্রিয়া কিভাবে তৈরি করে। একটা মাইটোকন্ড্রিয়া থেকে কিভাবে দুইটা মাইটোকন্ড্রিয়া হতে পারে, এর মেন কারণই কিন্তু ডিএনএ। রাইবোজোম। মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়ায় এনজাইম সংশ্লেষণের জন্য 70S রাইবোজোম পাওয়া যায়, যা ব্যাকটেরিয়ার রাইবোজোমের অনুরূপ। এখন এখানে এস জিনিসটা কি সেটা আমরা পরে বোঝাই দিচ্ছি। তাহলে আমরা ভৌত গঠন শেষ করলাম, এবার আমরা চলে যাব রাসায়নিক গঠন। মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের 65 ভাগ হলো প্রোটিন, 29 ভাগ গ্লিসারাইড সমূহ, 4% লেসিটিন ও সেফালিন এবং 2% হলো কোলেস্টেরল। মাইটোকন্ড্রিয়ার যে শুষ্ক ওজন কি আমরা বুঝি? সবাই কি শুষ্ক ওজন ব্যাপারটা বুঝি? শুষ্ক না ওজন স্যার। হলো মাইটোকন্ড্রিয়া থেকে যদি যত পানি আছে সেগুলো বের করে দেওয়া হয়, তারপরে যে ওজনটা পাওয়া যাবে সেটা হলো শুষ্ক ওজন। লিপিডের মধ্যে 90 ভাগ হচ্ছে ফসফোলিপিড এবং বাকি 10% হলো ফ্যাটি অ্যাসিড, ক্যারোটিনয়েড, ভিটামিন ই এবং কিছু অজৈব পদার্থ। তাহলে আমরা এখানে যে লিপিড গুলো পাচ্ছি, এই লিপিড গুলোর মধ্যে ম্যাক্সিমাম থাকবে ফসফোলিপিড। মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি লিপোপ্রোটিন সমৃদ্ধ, মানে ঝিল্লিটা লিপিড এবং প্রোটিন দিয়ে গঠিত। একসাথে আমরা যদি বলি লিপোপ্রোটিন। মাইটোকন্ড্রিয়াতে প্রায় 100 প্রকারের এনজাইম ও কোএনজাইম রয়েছে। এছাড়া 0.5% আরএনএ ও সামান্য ডিএনএ আছে। মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে কার্ডিওলিপিড নামক বিশেষ ফসফোলিপিড থাকে। তাহলে এই হলো মাইটোকন্ড্রিয়ার রাসায়নিক গঠন।
আমরা এবার চলে যাব কাজ। মাইটোকন্ড্রিয়ার অনেকগুলো কাজ আছে, আমাদের সবগুলো কাজ মনে না রাখলেও হবে। কয়েকটা কাজ আমরা মনে রাখবো, 2 থেকে 3টা। আমরা যেমন প্রথম যে 3টা আছে সেই 3টা মনে রাখলেই হবে। কোষের যাবতীয় কাজের জন্য শক্তি উৎপন্ন ও নিয়ন্ত্রণ করা, শোষণের জন্য প্রয়োজনীয় এনজাইম, কোএনজাইম প্রভৃতি ধারণ করা, গ্লাইকোলাইসিস ছাড়া শোষণের বিভিন্ন পর্যায়ে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অক্সিডেটিভ ফসফোরিলেশন সম্পন্ন করা, নিজস্ব ডিএনএ আরএনএ উৎপন্ন করা, বংশগতিতে ভূমিকা রাখে, প্রোটিন তৈরি ও স্নেহ বিপাকে সাহায্য করা। এরা ক্যালসিয়াম, পটাশিয়াম প্রভৃতি পদার্থের সক্রিয় পরিবহনে সক্ষম, শুক্রাণু ডিম্বাণু গঠনে অংশ নেওয়া, রক্তকণিকা হরমোন উৎপাদনে সাহায্য করা, কোষের পূর্ব নির্ধারিত মৃত্যু প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা এবং বিভিন্ন ধরনের ক্যাটায়ন সঞ্চিত রাখা। এই হলো তাহলে এদের কাজ। তাহলে মাইটোকন্ড্রিয়ার গঠন, ভৌত গঠন, রাসায়নিক গঠন, কাজ আমরা শেষ করলাম। কোনো প্রশ্ন আছে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে? মাইটোকন্ড্রিয়া তোমরা কিন্তু 19-এও পড়েছো, এখানে একটু বিস্তারিত পড়তে হলো এই আর। আমরা আরেকটা অঙ্গাণুতে যাব, গোলজি বস্তু। এরও কিন্তু অনেক নাম আছে, গোলজি দ্রব্য বলে, গোলজি অ্যাপারেটাস বলে। স্যার তাহলে এর অবস্থানটা হলো কোথায়? নিউক্লিয়াসের কাছে। হ্যাঁ বলো। হ্যালো, স্যার আমাদের নতুন বইতে মানে এটিপি সেন্ট্রালিস ও ইটিসি আছে, ইটিসি নামে একটা অপশন আছে, মানে এর গঠনের ভিতর ইটিসি কি? ইটিসি। ও ইটিসি মানে হলো ইলেকট্রন হ্যাঁ ট্রান্সপোর্ট স্যার। চেইন। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তোমরা ওই যে 19-এ সবর শোষণ পড়েছো? 19-এ কি সবর শোষণ পড়েছো? সবর শোষণ। হ্যাঁ স্যার ওখানে হ্যাঁ কয়টা সবার ধাপ ছিল? পড়েছে কয়টা ধাপ ছিল? 4টে ধাপ ছিল। স্যার। একটা হ্যাঁ গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে তৈরি, একটা ছিল ক্রেবস চক্র, আরেকটা ছিল ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, তাই না? এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনও বলা হয়। বুঝতে পারছো? হ্যাঁ স্যার বুঝছি। তাহলে ওই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এটা কোথায় ঘটবে? এটা ঘটবে হলো ওই এটিপি সিনথেসে বা ক্রিস্টাতে। ওকে, আচ্ছা এবার আমরা আসি হ্যাঁ গোলজি। স্যার। হ্যাঁ, এবার আমরা আসি গোলজি বস্তু। নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত, দ্বিস্তর বিশিষ্ট একক পর্দা বা ঝিল্লি বিস্তৃত চ্যাপ্টার থলির মতো ক্ষুদ্র গহ্বরের মতো যেসব সাইটোপ্লাজমিক অঙ্গাণু পরস্পর সমান্তরালে থাকে তাদের গোলজি বস্তু বলে। আবিষ্কার ও নামকরণ। ইতালীয় স্নায়ুতত্ত্ববিদ ক্যামিলো গোলগি 1898 সালে প্রথম পেঁচা ও পরে বিড়ালের স্নায়ুকোষে এটি দেখতে পান এবং তার নাম অনুসারে পরবর্তীতে এই অঙ্গাণুর নাম রাখা হয়েছে গোলজি বডি। গোলজি বস্তুর সিনোনিম বা বিভিন্ন নাম: গোলজি কমপ্লেক্স, গোলজি অ্যাপারেটাস, ডিকটিওজোম, ইডিওজোম, লিপোকন্ড্রিয়া ইত্যাদি। তাহলে এগুলো গোলজি বস্তুর অনেক একাধিক নাম, বিভিন্ন নামে গোলজি বস্তু পরিচিত। গোলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বা প্যাকেজিং কেন্দ্র বলা হয়। তাহলে এই যে ট্রাফিক পুলিশ বা প্যাকেজিং কেন্দ্র, এগুলো কেন বলা হয় আমরা আস্তে আস্তে এই অঙ্গাণু যখন আমরা গঠন শেষ করব তারপর আমরা এটা বুঝে ফেলবো ইনশাল্লাহ। উৎপত্তি। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, হ্যাঁ, এখান থেকে উৎপত্তি হয়েছে বলে বিজ্ঞানী ধারণা করেন হলো স্নার এবং নবিকভ 1962 সালে। আর বিজ্ঞানী বার্চ 1965 সালে নিউক্লিয়ার মেমব্রেন থেকে। আর ড্যানিয়েলি 1964 সালে উনি বলেন প্লাজমা মেমব্রেন থেকে গোলজি বস্তুর উৎপত্তি। তাহলে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন জায়গা থেকে বলেছেন যে গোলজি বস্তু উৎপত্তি হতে পারে। অবস্থান ও বিস্তৃতি। গোলজি বস্তু প্রাণীকোষের সাইটোপ্লাজমে নিউক্লিয়ার মেমব্রেনের সন্নিকটে দলবদ্ধভাবে, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে কিছুটা বিক্ষিপ্তভাবে অবস্থান করে। তাহলে গোলজি বস্তু যখন প্রাণী কোষে থাকবে তখন এরা সাইটোপ্লাজমে অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেনের খুব কাছাকাছি দলবদ্ধভাবে থাকবে, কিন্তু যখন উদ্ভিদ কোষে থাকবে তখন এরা সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত আকারে অবস্থান করবে। আবার ইউক্যারিওটিক কোষ মানে প্রকৃত কোষের মধ্যে ছত্রাক, তারপরে হলো পরিণত স্টিবনল, মশ, হার্নের শুক্রাণু এবং স্তন্যপায়ী প্রাণীদের লোহিত কণিকায় গোলজি বস্তু থাকে না। তাহলে ছত্রাকেও থাকবে না। পরিণত স্টিবনল, এটা হলো ফ্লোয়েমের একটা অংশ, ফ্লোয়েম টিস্যুর একটা অংশ। মশ ও ফার্নের শুক্রাণু
এবং স্তন্যপায়ী প্রাণীদের লোহিত রক্তকণিকায় গোলজি বস্তু থাকে না। আমরা এবার আসি গোলজি বস্তুর ভৌত গঠন। সবাই কি ছবিটা দেখতে পেয়েছো? গোলজি বস্তুর ছবিটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ডান সাইডে দেখো উপরের ছবিটাই মাঝখানে আমরা এরকম চ্যাপ্টা বা চৌবাচ্চা আকৃতির কতগুলো গঠন দেখতে পাচ্ছি। এগুলো একটা গঠনকে বলবো সিস্টার্না। আর এগুলো একসাথে যখন আমরা এখানে লেবেলিং দেখাইছি, একাধিক যখন দেখাবো তখন হবে সিস্টার্নি। আবার এখানে আছে হলো ভ্যাকুয়াল, ডান পাশে গোলাকার, এটা হলো ভ্যাকুয়াল। আর নিচে ছোট ছোট রসপূর্ণ কিছু থলির ন্যায় গঠন রয়েছে, একে বলছি ভেসিকল। তাহলে গোলজি বস্তুতে তিন ধরনের গঠন উপাদান দেখা যায়, একটা হলো সিস্টার্নি, একটা হলো ভ্যাকুয়াল, আর একটা হলো ভেসিকল। তো প্রথমে আমরা আসি সিস্টার্নি বা চ্যাপ্টা থলির গঠন কেমন। তাহলে এরা হবে পাতলা ঝিল্লি বেষ্টিত লম্বা চ্যাপ্টা চৌবাচ্চা আকৃতির সরু নালিকার ন্যায় অংশ। আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো পরস্পর সমান্তরালে অবস্থান করেছে এবং কিছুটা বাঁকানো অবস্থায় আছে। এবং এরা কি করছে, সিস্টার্নি স্তূপাকারে বা গাদা আকারে, স্তূপাকারে বা গাদা আকারে অবস্থান করে এবং প্রতি গাদায় প্রায় 3 থেকে 8টা সিস্টার্নি থাকে। আমাদের এখানে ছবিতে কয়টা দেখানো হয়েছে? উপরের ছবিতে কয়টা সিস্টার্নি আছে? 5টা। আর যদি আমরা নিচের ছবি খেয়াল করি তাহলে 1 2 3 6টা আছে। তাহলে আমরা এখানে বললাম কয়টা থেকে কয়টা থাকতে পারে? 3 থেকে 8টা। 3 থেকে 8টা সিস্টার্নি একসাথে থাকতে পারে। সিস্টার্নি স্তূপের যে অংশ প্লাজমা মেমব্রেনের কাছে থাকে তাকে বলবো ট্রান্সফেস এবং কোষের কেন্দ্রের দিকের অংশকে সিস ফেজ বলে। তো এই ট্রান্সফেস আর সিস ফেজ এখানে নিচের ছবিতে খেয়াল করতে পারো। তাহলে এই যে এখানে ছোট্ট করে দেখানো হয়েছে যে এটা হলো কোষের কেন্দ্রের দিকে আছে, এই জন্য এটা হলো সিস ফেজ। আর নিচের যে অংশটা এটা হলো কোষ ঝিল্লির কাছাকাছি থাকবে এবং এটাকে বলবো ট্রান্সফেজ। আর পরে আরেকটা ভালো ছবি দেখাবো, সেই ছবিটা আরো ক্লিয়ার হবে। এই যে এটা, হ্যাঁ, তাহলে এটা হলো নিচের ছবিতে আমরা এখানে দেখতে পাচ্ছি, এটা হলো কোষ ঝিল্লি। তাহলে কোষ ঝিল্লির কাছে গোলজি বস্তুর সিস্টার্না যখন থাকবে তখন সেটাকে বলবো, হ্যাঁ, কি বলেছিলাম, এটার নাম হবে তখন হলো ট্রান্সফেজ। আর উপরের দিকে যেটা হলো তোমার হলো যেটা হলো কোষের কেন্দ্রের দিকে থাকবে, সেটা হলো সিস ফেজ। তাহলে আমরা এখন এখানে দেখছি গাদায় অবস্থান অনুযায়ী সিস্টার্নির সমূহের তিন রকমের নামকরণ করা হয়ে থাকে। যে এখানে আমরা বললাম যে এটা হলো সিস ফেজ, এটা হলো ট্রান্সফেজ। তাহলে এখানে হলো এটা হলো ট্রান্সফেজ কোষঝিল্লির কাছাকাছি, আর এদিকে হলো সিস ফেজ। তাহলে ট্রান্স সিস্টার্না, মেডিয়াল সিস্টার্নি, সিস সিস্টার্না। তাহলে ট্রান্সফেজের মানে এই যে এটা হলো ট্রান্সফেজ, যেহেতু এখানে যে সিস্টার্না আছে এই সিস্টার্নার নাম হবে ট্রান্স সিস্টার্না। আবার সিস ফেজে যে সিস্টার্না থাকবে সেটাকে বলবো সিজ সিস্টার্না, এই যে এখানে লেবেলিং এ দেওয়া আছে সিজ সিস্টার্না। আবার এই দুটার মাঝে, সিস এবং ট্রান্সের মাঝে যে সিস্টার্না গুলো থাকবে সেটা দুটোই থাক বা তিনটেই থাক, সেগুলোকে বলবো মিডিয়াল সিস্টার্না। ঠিক আছে? তাহলে ট্রান্স সিস্টার্না এবং সিস সিস্টার্না একটা করে থাকবে, কিন্তু মিডিয়াল সিস্টার্নি একাধিক থাকতে পারে। সবগুলো সংগঠন ইন্টার স্যার সিস্টার্না। হ্যাঁ বলো বলো। গাদায় মানে কি? গাদা গাদা মানে কি গাদা মানে হলো স্তূপ, একটার উপর আরেকটা সাজানো থাকে, এটাকে বলা হয় গাদা বা স্তূপ। ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, সবগুলো সংগঠন মানে এই যে আমরা এখানে বিভিন্ন সিস্টার্না বললাম বা এগুলোকে আমরা বলছি কি ইন্টার সিস্টার্নাল বস্তুতে একসাথে সংঘবদ্ধ থাকবে। এবং এই যে 3 ধরনের সিস্টার্না আছে, এই 3 ধরনের সিস্টার্নায় 3 ধরনের এনজাইম থাকবে। এন্ডোপ্লাজমিক, উপরে একটু খেয়াল করো, উপরে কিন্তু এন্ডোপ্লাজমিক জালিকা আছে। তাহলে এন্ডোপ্লাজমিক জালিকা, হ্যাঁ, কিছু দ্রব্যাদি উৎপন্ন করে এবং এই দ্রব্যাদি যখন উৎপন্ন করে এবং এগুলো ভেসিকল আকারে এন্ডোপ্লাজমিক জালিকা বের করে দেয় এবং সেই ভেসিকলের নাম এখানে কি দেওয়া হয়েছে? ট্রান্স ভেসিকল। কি ভেসিকল? ট্রান্সজিশন ভেসিকল। এই ট্রানজিশন ভেসিকল কে তৈরি করেছে? এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক জালিকা তার ভেতরে কিছু দ্রব্য উৎপন্ন করে এবং সেই দ্রব্যগুলো একটা ভেসিকল এর মাধ্যমে বের করে দেয়
এবং সেই ভেসিকলকে বলবো ট্রানজিশন ভেসিকল। তো এই ভেসিকলটা এখন কিভাবে এই কোষঝিল্লির কাছে আসবে সেটা আমরা এখন বুঝাই দেবো। ট্রানজিশন ভেসিকল কে তৈরি করেছিল? একটু আগে আমি বললাম ট্রানজিশন ভেসিকল কে তৈরি করেছিল, একটু আগে বলেছি ট্রানজিশন ভেসিকলটা কে তৈরি করলো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ, এন্ডোপ্লাজম রেটিকুলাম, গুড। তাহলে এখন এন্ডোপ্লাজম রেটিকুলাম থেকে নির্গত যে ট্রানজিশন ভেসিকল, সেটা প্রথমে কে গ্রহণ করবে? গোলজি বস্তু সিস সিস্টার্না। তারপরে এখান থেকে যাবে হলো মিডিয়াল সিস্টার্নি, মিডিয়াল সিস্টার্নি থেকে যাবে হলো ট্রান্স সিস্টার্না। ট্রান্স সিস্টার্না থেকে এই ভেসিকলটা যখন বের হবে তখন সেটা সেক্রেটরি ভেসিকল নামে পরিচিত। এবং সেক্রেটরি ভেসিকলটা আস্তে আস্তে চলে যাবে কোষঝিল্লির কাছাকাছি। তাহলে এইভাবে কিন্তু এই ট্রানজিশন ভেসিকলটা গোলজি বস্তু বহন করে কোষঝিল্লির কাছাকাছি নিয়ে আসলো। এই যে এই প্রসেসে যে নিয়ে আসলো, এই জন্য গোলজি বস্তুকে বলা হচ্ছে প্যাকেজিং কেন্দ্র বা প্যাকেজিং সেন্টার। কারণ সে কি করলো, যে অন্য অঙ্গাণুর নির্গত যে ভেসিকল, সেই ভেসিকলকে সে বহন করলো বা প্যাকেটজাত করলো, প্যাকেটজাত করে সে কোষঝিল্লির কাছাকাছি পাঠিয়ে দিল। এই জন্য একে আমরা কি বলবো? কোষের প্যাকেজিং সেন্টার। তাহলে কি প্যাকেজিং সেন্টারের ব্যাপারটা কি বুঝলা? কেন প্যাকেজিং সেন্টার বলতেছি? হ্যাঁ স্যার, বুঝছি স্যার, আবার আর একবার বললে একটু ভালো হতো। আবার কি বললাম? এন্ডোপ্লাজমিক জালিকা কিছু দ্রব্য তৈরি করে, সেই দ্রব্যগুলো ভেসিকল আকারে যখন বের হয় তখন সেই ভেসিকলের নাম কি? ট্রানজিশন ভেসিকল। ট্রানজিশন ভেসিকল প্রথমে গোলজি বস্তুর কে গ্রহণ করবে? সিস সিস্টার্না। তারপরে এটা কে গ্রহণ করবে? মিডিয়াল সিস্টার্নি। মিডিয়াল সিস্টার্নি থেকে ট্রান্স সিস্টার্না গ্রহণ করবে। ট্রান্স সিস্টার্না থেকে যখন ভেসিকল গুলো বের হয় তখন সিক্রেটরি ভেসিকল নামে পরিচিত। এবং এই সেক্রেটরি ভেসিকল গুলো যখন কোষ ঝিল্লির কাছাকাছি যায়, তখনই তার কাজ শেষ, গোলজি বস্তুর কাজ শেষ। তাহলে গোলজি বস্তু কি কাজ করলো? গোলজি বস্তু অন্য অঙ্গাণুর ত্যাগকৃত ভেসিকলকে প্যাকেটজাত করলো বা বহন করলো, বহন করে কোষ ঝিল্লির কাছাকাছি পৌঁছিয়ে দিল। এই জন্য একে প্যাকেজিং সেন্টার বলা হয়। এই জন্য গোলজি বস্তুকে প্যাকেজিং সেন্টার বলা হয়। তাহলে কারণটা বুঝতে পারলা প্যাকেজিং সেন্টারে? এখানে কিন্তু হ্যাঁ স্যার, বুঝছি। অ্যারো চিহ্ন দিয়ে অ্যারো চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। আবার আমরা আরো একটা কথা বলেছিলাম, ট্রাফিক পুলিশ বলেছিলাম, গোলজি বস্তুকে হ্যাঁ স্যার। ট্রাফিক পুলিশও বলা হয়, এটাও বলেছিলাম। ট্রাফিক কি কাজ করে? যদি কোনো রোড জ্যাম থাকে তাহলে ট্রাফিক কি করে? কোনো একটা সাইডকে বাস যেতে দেয় না বা ট্রাক যেতে দেয় না, সিএনজি যেতে দেয় না, এটা আটকে রাখে। তো এই এই ইয়েও তাই, গোলজি বস্তুও ঠিক তাই। সে কিন্তু একটা নির্দিষ্ট গাইডলাইন মেনটেন করে প্রথমে সিস সিস্টেম না, তারপর মিডিয়াল সিস্টেম না, তারপর ট্রান্সিস্টার না হয়ে সে একটা নির্দিষ্ট গাইডলাইনের মাধ্যমে ভেসিকলটাকে বহন করে কোষঝিল্লির কাছাকাছি পাঠিয়ে দিচ্ছে। এই জন্য গোলজি বস্তুকে ট্রাফিক পুলিশের সাথেও তুলনা করা হয়। সে মানে অন্যের নির্গত ভেসিকলকে সুন্দরভাবে গাইড করে সে আবার বা বহন করে সে কোষঝিল্লির কাছাকাছি পাঠিয়ে দিচ্ছে। এই জন্য একে আমরা বলতে পারি যে ট্রাফিক পুলিশ। বুঝছো? হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা, এবার আমরা আসবো ভ্যাকুয়াল বা বড় গহ্বর। আমরা ছবিতে দেখেছি সিস্টার্নের পার্শ্বদেশে অবস্থিত গোলাকার বৃহৎ থলির মতো অংশকে ভ্যাকুয়াল বলে। সিস্টার্নার প্রাচীর চওড়া হয়ে ভ্যাকুয়ালের সৃষ্টি করে। এই যেখানে আমরা ভ্যাকুয়ালটা দেখতে পাচ্ছি, এটা হলো ভ্যাকুয়াল। ভেসিকল বা ক্ষুদ্র গহ্বর, ট্রান্স সিস্টার্নার নিচের দিকে যে ক্ষুদ্র ক্ষুদ্র গোলাকার থলির মতো বস্তুগুলো সংলগ্ন থাকে তাদের ভেসিকল বলে। এগুলো পৃথক পৃথক বা দলবদ্ধভাবে থাকতে পারে। এগুলোর ভিতরে ক্ষরণ বস্তু থাকে। আমরা এখানে দেখতে পেয়েছি এই যে এগুলোই হলো সেই ভেসিকল। আমরা যদি উপরের ছবিতে দেখি এগুলো হলো সেই ভেসিকল। এবার আসবো গোলজি বস্তুর রাসায়নিক গঠন। গোলজি বস্তুর আবরণী লিপোপ্রোটিন নির্মিত, যার 60 ভাগ হলো প্রোটিন এবং 40 ভাগ হলো ফসফোলিপিড। এছাড়া এতে সামান্য পরিমাণ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন কে, সি ও ক্যারোটিনয়েড থাকে। বিভিন্ন ধরনের এনজাইম দ্বারা এদের থলিগুলো পূর্ণ থাকে। গুরুত্বপূর্ণ এনজাইমগুলো হলো এডিপিএস, এটিপিএস, সিটিপিএস, টিটিপিএস,
NADH সাইটোক্রোম ও গ্লুকোজ 5-ফসফেটেজ। তাহলে এদের গোলজি বস্তুর রাসায়নিক গঠনে বিভিন্ন এনজাইমও থাকে। আমরা যে থলিগুলো বলেছিলাম বা ভেসিকল, তারপর ভ্যাকুওল বা সিস্টার্নি, এগুলোর মধ্যেই এই এনজাইমগুলো বিদ্যমান। কাজ: হরমোন সহ বিভিন্ন বিপাকীয় দ্রব্য ক্ষরণ ও নিঃসরণ করে, কোষ প্রাচীর ও প্লাজমা মেমব্রেন গঠনে সাহায্য করে, লাইসোজোম তৈরি করে, শুক্রাণু গঠনের সময় অ্যাক্রোজোম উৎপাদনে সাহায্য করে, প্রোটিন ও ভিটামিন সি সঞ্চয় করে, মাইটোকন্ড্রিয়ার এটিপি সৃষ্টির জন্য প্রয়োজনীয় এনজাইম উৎপন্ন করে, কোষ বিভাজনের সময় কোষ প্লেট তৈরি করে। উদ্ভিদ কোষে গোলজি বস্তুর প্রধান কাজ বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষণ, পরিবহনে অংশগ্রহণ, তাই উদ্ভিদ কোষে গোলজি বস্তুকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা নতুন জানবো যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে গোলজি বস্তু একটা কাজ করে, সেই কাজটা কি? পলিস্যাকারাইড সংশ্লেষণ। পলিস্যাকারাইড কি? পলিস্যাকারাইড হলো এক ধরনের শর্করা। তাহলে পলিস্যাকারাইড সংশ্লেষণ মানে উদ্ভিদ কোষের গোলজি বস্তু শর্করা বা পলিস্যাকারাইড তৈরি করে, সংশ্লেষণ মানে তৈরি করা, এবং পরিবহনেও অংশ নেয়। তাই উদ্ভিদ কোষের গোলজি বস্তুকে আমরা বলবো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। ঠিক আছে? তাহলে উদ্ভিদ কোষের গোলজি বস্তুকে আমরা কি বলবো? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তাহলে আমরা এখানে তিনটা কাজ জানতে পারলাম, বা তিনটা নাম মানে এটা অনেক সময় কোশ্চেন আসতে পারে যে একে কেন কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয়, কেন একে ট্রাফিক পুলিশ বলা হয়, বা কেন একে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয়। তাহলে এগুলো আসলে অ্যান্সার দিতে পারবো আমরা? প্যাকেজিং হ্যাঁ সেন্টার। স্যার, পারবো। আচ্ছা, ইনশাল্লাহ। অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ ঘটায়। তাহলে এই ছিল গোলজি বস্তুর কাজ। আচ্ছা, তাহলে আমরা গোলজি বস্তু শেষ করলাম। এবার আমরা আসবো আরেকটা অঙ্গাণু, এর নাম হলো রাইবোজোম। রাইবোজোম কি দ্বারা গঠিত? প্রোটিন ও আরএনএ দ্বারা গঠিত ঝিল্লিবিহীন ক্ষুদ্র গোলাকার দানাদার ও ভারী যে কোষীয় অঙ্গাণুটি প্রোটিন সংশ্লেষণের স্থান হিসেবে কাজ করে তাকে রাইবোজোম বলে। একে প্রোটিন ফ্যাক্টরি বা প্রোটিন সংশ্লেষণের যন্ত্র বলা হয়। এর আবিষ্কার ও নামকরণ: আলবার্ট ক্লড 1954 সালে যকৃত কোষের সাইটোপ্লাজম থেকে এই অঙ্গাণু আবিষ্কার করেন এবং নাম দেন মাইক্রোজোম। জর্জ প্যালাডে 1955 সালে প্রাণী কোষে এদের পর্যবেক্ষণ করেন এবং রাইবোনিউক্লিয়ার প্রোটিন নাম দেন। রিচার্ড বি রবার্টস 1958 সালে এদের নাম দেন রাইবোজোম। সংখ্যা: ব্যাকটেরিয়া, আমরা ব্যাকটেরিয়া কোষ, এই ব্যাকটেরিয়া কোষ আমরা নাম জানি কোলাই, তোমরা সবাই জানো। এর পুরো নাম কিন্তু এস্টেরিকিয়া কোলাই। এই এই ব্যাকটেরিয়া রাইবোজোমের সংখ্যা প্রায় 20,000 থেকে 30,000 এবং শুষ্ক ওজনের প্রায় 22 ভাগ। প্রকৃত কোষে রাইবোজোমের সংখ্যা আরো বেশি, প্রায় 1 লাখ। অবস্থান ও বিস্তৃতি: সকল সজীব কোষে রাইবোজোম থাকে, কিন্তু যেসব কোষে প্রোটিন তৈরি বা সংশ্লেষণ বেশি হয় সেই সব কোষে রাইবোজোম বেশি দেখা যায়। আদি কোষে রাইবোজোম সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে মুক্ত অবস্থায় অবস্থান করে। প্রকৃত কোষে আবার এরা সাইটোপ্লাজমে থাকতে পারে, নিউক্লিয়ার মেমব্রেনে সংযুক্ত থাকতে পারে, নিউক্লিওলাস গঠনে অংশগ্রহণ নেয়। তারপর হলো অমসৃণ এন্ডোপ্লাজম রেটিকুলামের গায়ে যুক্ত থাকতে পারে, প্লাজমা মেমব্রেনের গায়ে যুক্ত থাকে। তাহলে প্রকৃত কোষে রাইবোজোম একাধিক জায়গায় থাকতে পারে। রাইবোজোম মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টেও পাওয়া যায়। আমরা অলরেডি মাইটোকন্ড্রিয়া পড়েছি এবং মাইটোকন্ড্রিয়াতে আমরা দেখেছিলাম রাইবোজোম কি ধরনের ছিল, 70S। আদি কোষ ও প্রকৃত কোষে রাইবোজোম উপস্থিত থাকার কারণে এদের সার্বজনীন অঙ্গাণু বলা হয়। তাহলে এই কোশ্চেনটা অনেক সময় দেয় যে সর্বজনীন অঙ্গাণু কেন বলা হচ্ছে, কারণ এরা আদি কোষ এবং প্রকৃত কোষ উভয় কোষেই অবস্থান করতে পারে, এই জন্য আমরা একে সার্বজনীন অঙ্গাণু বলবো। রাইবোজোমের প্রকারভেদ: আকার ও অধঃক্ষেপণ সহগের উপর ভিত্তি করে জীবকোষে দুই ধরনের রাইবোজোম শনাক্ত করা হয়েছে, একটা হলো 70S আর একটা হলো 80S রাইবোজোম। আদি কোষ বা প্রকৃত কোষের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের ভিতরে 70S রাইবোজোম থাকে। 70S রাইবোজোমের সাব ইউনিট দুইটা, একটা 50S, একটা হলো 30S। আর প্রোটিন তৈরি হওয়ার সময় এই দুটি সাব ইউনিট একত্রিত হয়ে 70S একক গঠন করে। আবার যেটা 80S রাইবোজোম আছে, এই ধরনের রাইবোজোম শুধুমাত্র প্রকৃত কোষে থাকে। 80S রাইবোজোমের সাব ইউনিট হচ্ছে দুইটা, একটা হলো 60, একটা হলো 40।
প্রোটিন সংশ্লেষণের সময় এই দুটি সাবইউনিট একত্রিত হয়ে এটিএস একক গঠন করে। আমরা যদি ছবি দেখি তাহলে এটা ক্লিয়ার হবো। তাহলে উপরেরটা হলো 60S রাইবোজোম আর নিচেরটা হলো 40S রাইবোজোম। উপরেরটা 60, নিচেরটা হলো 40। যদি এটা 80S ধরি, আর এখানে দেওয়া আছে হলো উপরে 50 আর নিচে হলো 30, বড় সাব ইউনিট হলো 50 আর ছোট সাব ইউনিট হলো 30। হ্যাঁ, যেটা আমরা দেখাচ্ছিলাম। আচ্ছা, এখানে হলো আমরা যেটা দেখছি যে এস, এস মানে আসলে কি? এস মানে হলো একটা বিজ্ঞানীর নাম, সেই বিজ্ঞানীর নাম হলো উচ্চারণ হবে ভেদভার। কারণ প্রশ্ন হলো এস এর উচ্চারণ কিন্তু হচ্ছে না। তাহলে এস হলো একক হিসেবে আমরা ব্যবহার করছি। 70 বা 80-র পাশে এস দিচ্ছি, কিন্তু যখন আমরা উচ্চারণ করব তখন এটাকে বলবো ভেদভার্গ একক। তাহলে 70S মানে 70 ভেদভার্গ একক, 80S মানে 80 ভেদভার্গ একক, বা এটাকে আমরা বলতে পারি অদক্ষেপণ গুণাঙ্ক। তাহলে আমরা এখন এই ভেদভার্গ একক জিনিসটা কি সেটা একটু বুঝে নিই। কোনো বস্তুকে তীব্র বেগে সেন্ট্রিফিউজ করলে যে নির্দিষ্ট গতিতে বস্তুগুলো তাদের আণবিক ভর ও আকৃতি অনুসারে টিউবের নিচে অধক্ষিপ্ত হয় তাদের অধক্ষেপণ গুণাঙ্ক বা ভেদভার্গ একক বলে। এটি বিজ্ঞানী ভেদভার্গের নামে প্রথম অক্ষর এস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে ভেদভার্গ ইউনিটটা মনে হয় তোমরা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আমি আরেকটু ভালো করে বলি। মনে করো একটা টেস্ট টিউব নেওয়া হলো, কি না হলো? একটা টেস্ট টিউব। এটাকে আমরা বলতে পারি সেন্ট্রিফিউজ টিউব। এটাকে আমরা কি বলতে পারি? সেন্ট্রিফিউজ টিউব। তো এই টিউবের মধ্যে আমি যদি একটা কোষ নিই, প্রকৃত কোষ, এবং সেই প্রকৃত কোষকে আমরা ডুবানোর জন্য কিছু দ্রবণ নিলাম। সুক্রোজ দ্রবণ হতে পারে বা সিজিয়াম ক্লোরাইড হতে পারে। দিয়ে ওই দ্রবণ সহ কোষ সহ টিউবটাকে সেন্ট্রিফিউজ যন্ত্রে স্থাপন করা হয়, এবং যন্ত্রটি কি করবে? 1 মিনিটে 3000 বার ঘোরাবে, যার ফলে ওই কোষের যাবতীয় উপাদান টিউবের তলায় অদক্ষেপ আকারে জমা হয়। তখন এই যে গতিতে বা যে হারে এই পদক্ষেপটা পড়বে তখনই তার নাম হবে 70 বা 80। যদি 70 গতিতে হয় তখন হবে 70S, তখন 80 গতিতে হয় তখন হবে 80S। এবং বিজ্ঞানী ভেদভার্গ এই এককটা আবিষ্কার করেছেন। তাহলে তোমরা কি ভেদভার্গ এককটা বুঝলা? ভেদভার্গ এককটা বুঝলা? হ্যাঁ স্যার, বুঝছি। স্যার, এটার চিত্রটা মানে 70S যে 80S, এই চিত্রটা একটু সমস্যা, তো এটা বুঝি নাই। এই চিত্রটা বুঝো নাই? না আচ্ছা, স্যার। এই চিত্রটা এই যে দেখো উপরে, এই যে নিচের চিত্রটা দেখো, উপরে কিন্তু একটা ইউনিট দেওয়া আছে, সাব ইউনিট। এটা কত? 60। আর নিচে কি দেওয়া আছে? 40। এটা হলো এটিএস। এটিএস এর দুটা সাব ইউনিট। আবার স্ল্যাশ দিয়ে উপরে 50, নিচে 30 দেওয়া আছে। এটা হলো 70S এর দুটা সাব ইউনিট। উপরের গুলো হলো বড় সাব ইউনিট আর নিচের গুলো হলো ছোট সাব ইউনিট। যখন আমরা এটিএস বোঝাবো তখন আমরা 50টা কেটে দেবো আর নিচে 30টা কেটে দেবো। আর যখন আমরা 70S বোঝাবো তখন এই উপরে 60 আর নিচে 40টা দিব না। ঠিক আছে? তাই এরকম করে দিলেও কোনো অসুবিধা নাই। আচ্ছা, এখানে দেখো বড় সাব ইউনিটে 3টা কিন্তু সাইট আছে। একটা সাইটের নাম হলো এ সাইট, মাঝেরটা হলো পি সাইট, আর শেষেরটা হলো ই সাইট। কয়টা সাইট দেওয়া আছে বড় সাব ইউনিটে? 3টা। এ তিনটা। সাইট, পি সাইট, আর এটার নাম হলো ই সাইট। ক্লিয়ার? 3টা সাইট দেখতে হ্যাঁ পাচ্ছ? স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে বড় সাব ইউনিটে কয়টা সাইট আছে? মানে এই দুইটা, বড় সাব তিনটা ইউনিটে সাইড। 3টা। প্রথম সাইট হলো ডান পাশ থেকে এ সাইট, মাঝে হলো পি সাইট, আর বামে হলো ই সাইট। 3টা সাইট আছে। তো এখন আমরা আসছি এই সাইট গুলোর সম্পর্কে জানি। তাহলে প্রতিটি কার্যকর রাইবোজোমে 2টি অসম উপ একক নিয়ে গঠিত, যথা বড় উপ একক গম্বুজের মতো বা গোলাকার, ছোট উপ একক ক্ষুদ্র টুপির মতো।
আচ্ছা, সময় শেষ হয়ে গেছিল, আমি আবার চালু করলাম। ঠিক আছে, বাকিরা উঠে গেছে নাকি? শোভন বলে একজন আছে। হ্যাঁ, শোভন। শোভন, জি স্যার। জি স্যার। বাকিরা কি বাকিরা কি বের হয়ে গেছে নাকি? দুজন নাই দেখছি। জয়েন দিতেছে, মেসেজ দিতেছি। আচ্ছা, দেখো তো। তাহলে আমি আবার শুরু করছি রাইবোজোমের ভৌত গঠন থেকে। তাহলে রাইবোজোম আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা একটু আগে তোমাদের বললাম প্রত্যেকটা রাইবোজোম দুটি অসম উপ একক নিয়ে গঠিত। অসম মানে কি? রাইবোজোমের দুটো উপ একক সমান না। একটা হলো বড় উপ একক আর একটা হলো ছোট উপ একক। বড় উপ একক আমরা ছবিতে দেখলাম যে এই যে এটা হলো বড় উপ একক, আর নিচে আছে হলো ছোট উপ একক। বড় উপ একক গোলাকার বা গম্বুজের মতো, আর ছোট উপ একক হলো ক্ষুদ্র টুপির মতো বা ডিম্বাকার। তো পলিপেপটাইড মানে প্রোটিন তৈরি শুরু হওয়ার পূর্ব পর্যন্ত উপ একক দুটি আলাদা থাকে। হ্যাঁ, মানে এই যে যখন প্রোটিন তৈরি হবে না, তখন এই দুইটা সাব ইউনিট পরস্পর আলাদা থাকবে। আমরা যেখানে দুইটা যুক্ত দেখছি, মানে এখন কিন্তু এটা প্রোটিন তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা হলো প্রোটিন তৈরি হচ্ছে, এই জন্য এখানে দুটো আমরা পরস্পর যুক্ত দেখছি। কিন্তু যখন প্রোটিন তৈরি হবে না, তখন এই দুটো একক পরস্পর আলাদা। বড়টির উপর গম্বুজের মতো সংযুক্ত হলে উপ একক দুটি পুরো গম্বুজ তার মধ্যে দিয়ে প্রোটিন সংশ্লেষণ নির্মাণে স্যার, বলো। স্যার ওরা জয়েন দিতে পারতেছে না। ফাইম। যে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে না, কথা শুনতেছে না ভালো করে। হ্যাঁ, এই জয়েন হয়ে গেছে বিকাশ আবেদননাথ গ্রুপের মধ্যে থেকে যে লিঙ্ক আছে সেগুলোকে হচ্ছে আমরা যেটা বলছিলাম যে প্রোটিন সংশ্লেষণ মানে কি, প্রোটিন তৈরির সময় ছোট উপজাতি বড়টির উপর সংশ্লেষণ হলেও স্যার, বলো। স্যার, হ্যাঁ, ওরা জয়েন দিতে পারতেছে না। ফাহিম জয়েন দিতে পারতেছে না। এই যে গ্রুপ আমাদের 2022 বায়োলজি যে গ্রুপটা আছে না, এই জয়েন হয়েছে, ফাইন জয়েন হয়েছে। আমি আমার তাহলে প্রথম থেকে আবার বলছি, রাইবোজোম প্রথম থেকে আলোচনা করছি। তাহলে আমরা একটু আগে বললাম যে প্রত্যেকটা রাইবোজোম দুইটি অসম, হ্যাঁ, উপ একক নিয়ে গঠিত। একটা হলো বড় উপ একক, উপ একক হবে গোলাকার হতে পারে, গম্বুজাকার হতে পারে। এটা হলো ছোট উপ একক, এটা হলো ছোট উপ একক। ঠিক আছে, এটা হলো প্রথম। স্যার শুনি না। শুনতে পাবো না? স্যার, স্যার ভয়েসটা অনেক কম আসে। আচ্ছা, এবার শোনা যায়? হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছিলাম, তাহলে দুইটি উপ একক নিয়ে গঠিত। বড়টা কার মতো? বড়টা হলো গম্বুজের মতো বা গোলাকার, আর ছোটটা হলো টুপির মতো। ঠিক আছে, এটা বা ডিম্বাকার। এটা হবে ছোট বা ক্ষুদ্র। তো যখন প্রোটিন তৈরি শুরু হয় বা শুরু হওয়ার পূর্ব পর্যন্ত, শুরু হয় নাই এরকম অবস্থায় এই উপ একক দুইটা আলাদা থাকবে। এই উপ একক দুইটা আলাদা থাকবে। এখানে তো আমরা পরস্পর সংযুক্ত দেখতে পাচ্ছি, এরকম দুটো সংযুক্ত থাকবে না। প্রোটিন যখন তৈরি শুরু হবে, ঠিক তখনই ছোট উপ উপ এককের গোড়ায় বড় উপ এককটি যুক্ত হয়ে যায়, এবং দুইটার মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে। এটাকে বলবো আমরা ক্লেফট বা ফাঁকা স্থান। এই যে আমরা এখানে বলছি প্রোটিন সংশ্লেষণের সময় ছোট উপ এককটি বড়টির উপর গম্বুজের মতো সংযুক্ত হলেও উপ একক দুটি সরু ফাটল দিয়ে পৃথক থাকে, যার মধ্য দিয়ে প্রোটিন সংশ্লেষণের সময় এমআরএনএ প্রবেশ করে। এখানে আমরা খেয়াল করব, এই যে এটা হলো খয়েরি বর্ণের, এটা কিন্তু এমআরএনএ। তাহলে এই ক্লেফট বা ফাঁকা স্থান দিয়ে, তাহলে ক্লেফট বা ফাঁকা স্থানটা কোথায় আছে? বড় সাব ইউনিট এবং ছোট সাব ইউনিটের মাঝখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপটাই হলো ক্লেফট। এই ফাঁকা স্থান দিয়ে এমআরএনএ প্রবেশ করেছে, ওটাই ওটাই আমরা বলছি। তাহলে যখন প্রোটিন তৈরি হবে বা তৈরির সময় হবে, তখন এমআরএনএ এই ফাঁকা স্থান দিয়ে প্রবেশ করবে। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম রাইবোজোমের বড় উপ এককে
তিনটি সাইট বা অঞ্চল থাকে। আমরা বলেছিলাম এ সাইট মানে এটার নাম কি, অ্যামাইনো অ্যাসিড সাইট। এই এ সাইট কি করে, প্রোটিন তৈরির জন্য আসলে কতগুলো অ্যামাইনো অ্যাসিড দরকার। তাহলে এই সাইট কি করবে, প্রোটিন তৈরির জন্য বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড গ্রহণ করবে। সবাই এই সাইটের কাজটা বুঝলা? তাহলে প্রোটিন বা পলিপেপটাইড তৈরি করার জন্য এই সাইটের কাজটা কি, সাইটোপ্লাজম থেকে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড গ্রহণ করা। পি সাইটের কাজ বা পেপটিডাইল সাইট এর কাজটা হলো বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড দিয়ে, হ্যাঁ, তাদের মধ্যে একটা বন্ড তৈরি হবে, সেই বন্ডটার নাম হলো পেপটাইড বন্ড। তোমরা এটা মনে রাখবা, একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে যে বন্ড তৈরি হয় সেই বন্ডটার নাম কিন্তু পেপটাইড বন্ড। তাহলে এই পেপটাইড বন্ডের মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড গুলো পরস্পর যুক্ত হবে, হয়ে প্রোটিন তৈরি করবে বা পলিপেপটাইড তৈরি করবে। এটা হলো পি সাইটের কাজ। তাহলে পি সাইটের কাজ হলো প্রোটিন তৈরি করা পেপটাইড বন্ডের সাহায্যে। আর ই সাইটের কাজ, যে প্রোটিনটা তৈরি হবে সেই প্রোটিনটা ই সাইট দিয়ে বের হয়ে যাবে। তাহলে বড় সাব ইউনিটের তিনটা সাইট এর কাজ বুঝলা, এ সাইট, পি সাইট আর ই সাইট। হ্যাঁ স্যার বুঝছি। তাহলে এ সাইটের কাজ অ্যামাইনো অ্যাসিড গ্রহণ করা, পি সাইটের কাজ প্রোটিন তৈরি করা, আর ই সাইটের কাজ হলো প্রোটিনকে বের করে দেওয়া। এই তিনটারই কাজ এখানে দেওয়া হয়েছে। আর এখানে আমরা একটা কথা বলেছি, ছবির ডান পাশে খেয়াল করো, পলিরাইবোজোম বা পলিজোম। তাহলে প্রোটিন তৈরির সময় এমআরএনএ এর সঙ্গে বহু রাইবোজোম যুক্ত হয়ে যে রাইবোজোম শৃঙ্খল তৈরি হয় তাকে পলিরাইবোজোম বলে। তাহলে এই নিচের যে ছবিতে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা এমআরএনএ গঠন দেওয়া হয়েছে। আর এমআরএনএ এর মধ্যে এরকম একটা রাইবোজোম, দুইটা রাইবোজোম, তিনটা রাইবোজোম, চারটা রাইবোজোম, এরকম একাধিক রাইবোজোম যুক্ত হতে পারে। তাহলে এমআরএনএ যে শৃঙ্খলটা আছে, এমআরএনএ যে সিকোয়েন্সটা আছে, সেই সিকোয়েন্সে এরকম রাইবোজোম গুলো যুক্ত হয়ে আছে এবং একাধিক রাইবোজোম যুক্ত, এই জন্য বলা হচ্ছে পলিজোম বা পলিরাইবোজোম। ঠিক আছে? তাহলে এটা কখন হবে, এটা যখন প্রোটিন তৈরি হবে তখন এই অবস্থা সৃষ্টি হবে। তাহলে পলিজোম বা পলিরাইবোজোম কেন বলা হচ্ছে বোঝা গেল? কারণ এখানে এই রাইবোজোম একটা, এই রাইবোজোম মনে করো যে একটা কাজ করবে, এই রাইবোজোম আরেকটা কাজ করবে, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড যেহেতু গ্রহণ করতে হবে এই জন্য এমআরএনএ এর মধ্যে এরকম ভাবে বিন্যস্ত থাকে। রাইবোজোমের রাসায়নিক গঠন। রাইবোজোমের প্রধান উপাদান হচ্ছে প্রোটিন এবং আরএনএ, এবং আরএনএ এর মধ্যে যে আরএনএটা থাকবে তার নাম হবে রাইবোজোমাল আরএনএ। এবং প্রোটিন এবং আরএনএ 1:1 অনুপাতে অবস্থান করবে, অর্থাৎ 1 ভাগ থাকবে প্রোটিন এবং 1 ভাগ থাকবে আরএনএ, এবং সেই আরএনএ এর মধ্যে রাইবোজোমাল আরএনএ প্রধান। তো 70S রাইবোজোমে 52 প্রকারের প্রোটিন থাকবে, 80S রাইবোজোমে 80 প্রকারের প্রোটিন অণু রয়েছে। 70S রাইবোজোমে 3 ধরনের রাইবোজোমাল আরএনএ থাকে। রাইবোজোমাল আরএনএ গুলোর নাম কি, 23S, 16S, 5S। আবার 80S রাইবোজোমে 4 ধরনের রাইবোজোমাল আরএনএ আছে, 28S, 18S, 5.8S, 5S। এছাড়া 2-3 ধরনের আরএনএজ এনজাইম এবং অল্প পরিমাণে ধাতব আয়ন যেমন ম্যাগনেসিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, ম্যাঙ্গানিজ আয়ন ইত্যাদি থাকে। ঠিক আছে? এগুলো হলো রাইবোজোমের রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন কি সবাই বুঝেছো? আমরা রাইবোজোম কয় ধরনের পেয়েছিলাম? 2 ধরনের, একটা হলো 70, একটা হলো 80। তাহলে এই 2 ধরনের রাইবোজোমে আসলে মূলত কি দ্বারা গঠিত, প্রোটিন এবং আরএনএ। এবং প্রোটিন যদি 1 ভাগ থাকে, আরএনএও থাকবে 1 ভাগ, এবং সেই আরএনএ এর মধ্যে কোন আরএনএ থাকবে, রাইবোজোমাল আরএনএ থাকবে। ঠিক আছে? আর রাইবোজোম যেহেতু আমরা বললাম প্রোটিন আর রাইবোজোমাল আরএনএ নিয়ে গঠিত, তাহলে 70S রাইবোজোমে প্রোটিন থাকবে কয় ধরনের, 52 ধরনের। আবার 70S রাইবোজোমে আরএনএ থাকবে, রাইবোজোমাল আরএনএ থাকবে কয় ধরনের, 3 ধরনের, একটা হলো 23, একটা 16, একটা হলো 5S। আবার 80S রাইবোজোমে প্রোটিন থাকবে কয় ধরনের, 80 প্রকারের। আর রাইবোজোমাল আরএনএ থাকবে কয় ধরনের, 4 প্রকারের, 28, 18, 5.8, 5S। এস মানে তো এর আগে বলেইছি, ভেদভাগ একক। এছাড়া 2-3 ধরনের আরএনএজ এনজাইম এবং অল্প পরিমাণে ধাতব আয়ন যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি থাকবে। এই হলো তাহলে রাইবোজোমের রাসায়নিক গঠন। রাইবোজোমের রাসায়নিক গঠন সবাই বুঝেছো? হ্যাঁ স্যার বুঝছি। জি স্যার। বলতো রাইবোজোম কি নিয়ে গঠিত তাহলে? রাইবোজোম প্রোটিন আর আরএনএ দিয়ে গঠিত। আরএনএ এর মধ্যে কোন আরএনএ আছে?
আরএনএ বা রাইবোজোমাল আরএনএ। আরএনএ, ঠিক আছে। 70S রাইবোজোমে কোন কোন কয় ধরনের প্রোটিন আছে? 52 ধরনের প্রোটিন 70 থেকে 52 ধরনের প্রোটিন থাকে। হ্যাঁ, আর আরএনএ আছে কয়? রাইবোজোমাল আরএনএ আছে কয় ধরনের? 3 ধরনের। 3 ধরনের। আচ্ছা, এবার আমরা কাজে চলে যাই। রাইবোজোমের প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষণ। সংশ্লেষণ মানে কি বলেছিলাম? সংশ্লেষণ মানে কি বলেছিলাম? রেসপন্স করো। গ্রহণ করবে। সংশ্লেষণ, প্রোটিন সংশ্লেষণ মানে কি? সংশ্লেষণ মানে কি? তৈরি করা। মানে গ্রহণ করবে প্রোটিন না না, তৈরি করা। গ্রহণ না। সংশ্লেষণ মানে তৈরি, আর বিশ্লেষণ মানে ভেঙে যাওয়া। তাহলে প্রোটিন সংশ্লেষণ মানে প্রোটিন তৈরি করা। রাইবোজোমের প্রধান কাজই হলো প্রোটিন তৈরি করা। এরা সাইটোক্রোম উৎপন্ন করে যা কোষীয় শোষণে ইলেকট্রন পরিবহন করে। তাহলে আমরা যখন সবাত শোষণ পড়বো, সেই সবাত শোষণের একটা উপাদান নাম হলো সাইটোক্রোম। এরা ইলেকট্রন পরিবহন করে। ঠিক আছে, তাহলে এই সাইটোক্রোম উৎপন্ন করবে রাইবোজোম। এমআরএনএ কে মানে এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ কে নিউক্লিয়াস এনজাইম এবং নতুন পলিপেপটাইড চেইনকে প্রোটিওলাইটিক এনজাইমের যে কোনো ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা করে। রাইবোজোমের আরেকটা কাজ কি? এমআরএনএ মেসেঞ্জার আরএনএ যেটা আছে, সেই মেসেঞ্জার আরএনএ কে নিউক্লিয়াস এনজাইম থেকে এবং নতুন যে প্রোটিন বা পলিপেপটাইড চেইন তৈরি হবে তাকে প্রোটিওলাইটিক এনজাইমের যে কোনো ক্ষতিকর ক্রিয়া থেকে সুরক্ষা করে। তাহলে এরা এমআরএনএ কে সুরক্ষা করছে, আর হলো নতুন উৎপন্ন প্রোটিনকেও সুরক্ষা করছে। এমআরএনএ কে সুরক্ষা প্রদান করছে নিউক্লিয়াস এনজাইম থেকে, আর নতুন প্রোটিনকে সুরক্ষা প্রদান করছে প্রোটিওলাইটিক এনজাইমের ক্ষতিকর ক্রিয়া থেকে। রাইবোজোম আরএনএ সঞ্চয় করে। তাহলে এই হলো রাইবোজোমের কাজ। তাহলে আমরা আজ এই পর্যন্ত শেষ করি। আচ্ছা, এখন বলো, কারো কোথাও যদি সমস্যা থাকে বলো, সেই জায়গাটা আবার ফিরে যাই। আজকে আমরা 3টা অঙ্গাণু পড়ালাম। রাইবোজোমকে না, বলো প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। কি বলো? প্রোটিন রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন? রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কেন? হ্যাঁ, কারণ আমরা এটা কি বলবো যে রাইবোজোমে কি তৈরি হয়? নতুন নতুন প্রোটিন তৈরি হয়। রাইবোজোম, আমরা একটু আগে একটা দেখালাম না, এই যে এখানে রাইবোজোমের বড় সাবইউনিটে কয়টা আছে? সাইট আছে 3টা। একটা হলো এ সাইট। এ সাইটে কি বললাম? অ্যামিনো অ্যাসিড গ্রহণ হয়। বি সাইট পেপটাইড বন্ডের সাহায্যে অ্যামিনো অ্যাসিড গুলো যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। আর ই সাইট দিয়ে প্রোটিনটা সাইটোপ্লাজমে বের হয়ে যায়। তাহলে এই যে প্রোটিন তৈরি করছে, তাহলে আমরা কিভাবে বলবো? রাইবোজোমের বড় সাব ইউনিটে হ্যাঁ কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। এই জন্য এখানে আমরা কি বলবো? প্রোটিন ফ্যাক্টরি। বুঝলা? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন করি। অদক্ষেপণ সহক। পদক্ষেপণ সহগ। আচ্ছা, পদক্ষেপণ সহগটা এই যে এখানে বলেছিলাম আমরা, এটা আমি আবার বলতেছি। মনে করো একটা প্রকৃত কোষ নিলাম। ঠিক আছে, একটা প্রকৃত কোষ নিলাম এবং এই প্রকৃত কোষটা একটা সেন্ট্রিফিউজ টিউব, একটা ছোট চিকন টিউব, এই টিউবে নেওয়া হয় এবং টিউবের মধ্যে এই কোষটা রেখে এবং সেখানে কিছু দ্রবণ নেওয়া হয়। দ্রবণ, অনেক ধরনের দ্রবণ নেওয়া হতে পারে। আমি একটা দ্রবণের কথা বললাম, সুক্রোজ দ্রবণ। এই দ্রবণটা কেন নেওয়া হয়? সুক্রোজ দ্রবণ কোষটাকে ভেঙে ফেলে। ঠিক আছে, এবার কোষ প্লাস দ্রবণ সহ যে টিউবটা সেন্ট্রিফিউজ টিউব, সেই টিউবকে আমরা একটা যন্ত্রে স্থাপন করব। সেই যন্ত্রটার নাম হলো সেন্ট্রিফিউজ টিউব। আর এই সেন্ট্রিফিউজ যন্ত্র এবং এই যন্ত্রের দক্ষতা হলো কি, 1 মিনিটে হ্যাঁ টিউবটাকে 3000 বার ঘূর্ণন করাবে। ফলে টিউবের মধ্যে কি কি ছিল মনে আছে? টিউবের মধ্যে আমি কি কি রেখেছিলাম? সেন্ট্রিফিউজ টিউবের মধ্যে আমি কি কি রেখেছিলাম? কারো মনে আছে? রেসপন্স করো। স্যার কোষ রাখছিলাম। কোষ আর কি রেখেছিলাম? দ্রবণ। কোষ আর দ্রবণ। সুক্রোজ দ্রবণ রেখেছিলাম, তাই না? তাহলে সুক্রোজ দ্রবণ কি করেছে? হুম। ওই কোষটাকে লাইসিস করেছে। লাইসিস মানে কি? ভেঙে ফেলেছে। আর যখন আমি ঘুরাইছি, তখন কি হলো? কোষের যাবতীয় উপাদান আস্তে আস্তে তলানি আকারে টিউবের তলায় জমা হবে। কোথায় জমা হবে? টিউবের তলায় জমা হবে। এই তলানি গুলোই হলো অদক্ষেপ। তলানি গুলো কি? অদক্ষেপ। এখন মনে করো যে রাইবোজোম গুলো আছে, আমরা জানি প্রকৃত কোষে 2 ধরনের রাইবোজোম আছে। একটা হলো মাইটোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্টে আছে 70S রাইবোজোম। আর অন্যান্য সাইটোপ্লাজম বা অন্যান্য জায়গায় যে রাইবোজোম গুলো আছে সেগুলো 80S রাইবোজোম। তাহলে রাইবোজোম যখন
একটা গতি, নির্দিষ্ট গতিতে এই অদক্ষেপ আকারে টিউবের তলায় জমা হবে। যদি সেটা গতিতে হয় 70 তখন হবে 70s, আর সেই গতিটা যদি হয় 80 তখন হবে 80s। এই জন্য এটাকে বলা হচ্ছে অদক্ষেপণের হার, মানে কি গতিতে অদক্ষেপ টিউবের তলায় জমা হচ্ছে। আর এই এককটার নাম হলো ভেদভার ইউনিট। আমি এস এর উচ্চারণ করছি না, এস এর উচ্চারণ করতেও হবে না। হ্যাঁ, যখন আমি 70s বলবো তখন আসলে এটা বলা উচিত 70 ভেদভার একক। ঠিক আছে, এস মানেই হলো ভেদভার ইউনিট। এটা বিজ্ঞানীর নামের আদ্য অক্ষর। তাহলে অদক্ষেপণ সহগটা কি বুঝলা? হ্যাঁ স্যার বুঝছি। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আর কৃষ্টিটা, হ্যাঁ, আরেকটা। কৃষ্টি ও, ক্রিসটা যখন আমি একটা আঙ্গুলের মতো ভাঁজ বলবো একটা, তখন সেটা হবে কি পৃষ্ঠা, এক বচনে। আর যদি আমরা একাধিক ভাঁজ বলি তখন হবে এই যে যেমন এখানে একটা ছবি দেখানো হয়েছে, এটা কি পৃষ্ঠা, বুঝলা? আবার যদি এই যে এখানে ছবি দেখো, এখানে কিন্তু অনেকগুলো আঙ্গুলের মতো ভাঁজ দেখতে পাচ্ছি, তাহলে সবগুলোকে একত্রে কি বলবো? পৃষ্টি। সবগুলোকে একত্রে কি বলবো? পৃষ্টি। বুঝছো? কৃষ্টি। আর কোনো হ্যাঁ প্রশ্ন স্যার আছে? বুঝছি। না স্যার। আচ্ছা, থাকলেও পরের ক্লাসে আমাকে বলো, অসুবিধা নাই। আর তোমরা একটু এগুলো পড়বা, হ্যাঁ, এটা শেষ হয়ে গেলে কিন্তু আমি কিন্তু একটা পরীক্ষা নিব, অনলাইনেই পরীক্ষা নিব। ঠিক আছে? ওকে স্যার। তো তোমরা হ্যাঁ স্যার। এইগুলো ভালো করে পড়া করতে শুরু করো। তো খোদা হাফেজ, আজকের মতো শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।